স্নেহের ছাত্রছাত্রীরা, বাংলা কথা সাহিত্যের আলোচনার সূত্র ধরে আজ এই পর্বে আমরা আলোচনা করব কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। বিশ্ব সাহিত্যের সূচিপত্রে রবীন্দ্রনাথের স্থান বিভিন্ন শাখায়। তার মধ্যে একটি প্রধান অবলম্বন হল উপন্যাস এবং বাংলা ছোট গল্প। বাংলা উপন্যাসের ক্ষেত্রে তিনি রাজাসনের দাবিদার বলা যেতে পারে। আর ছোট গল্পের ক্ষেত্রে তিনি তো হিমালয়ের মতো উচ্চে অবস্থান করে আছেন। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা রবীন্দ্র প্রতিভায় বিকীর্ণ হয়ে আছে। কি কবিতায়, গল্পে, নাটকে, উপন্যাসে এক সৃষ্টিশীল বহুবর্ণ ব্যঞ্জিত প্রতিভার অপরূপ দ্যুতি বিকীর্ণ করে আছেন। সাহিত্যের অন্যান্য ধারার মতো উপন্যাস ও ছোট গল্পেও রবীন্দ্রনাথের প্রতিভার নিপুণ ব্যাপ্তি ও প্রতিভা আমাদের সত্যিই বিস্মিত না করে পারে না। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, যেটা প্রকাশিত হয় 1883 সালে, এবং তার সর্বশেষ উপন্যাস মালঞ্চ প্রকাশিত হয় 1934 সালে। সুতরাং আমরা দেখতে পাই তার উপন্যাসগুলির রচনার কাল পরিধি মোটামুটি 50 বছর। এই সময়কালে তিনি মোট 12টি উপন্যাস লিখেছিলেন। তবে তার কাব্যধারার মতো উপন্যাসের ক্ষেত্রে স্তর বিভাজন চোখে পড়ে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই কারণে বিষয়ানুযায়ী রবীন্দ্রনাথের উপন্যাসগুলিকে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমত, ইতিহাস আশ্রয়ী উপন্যাস। এই ইতিহাস আশ্রয়ী উপন্যাসের মধ্যে পড়ে বউ ঠাকুরানীর হাট এবং রাজর্ষি। দ্বিতীয়ত, দ্বন্দ্বমূলক উপন্যাস। এই দ্বন্দ্বমূলক উপন্যাসের মধ্যে পড়ে চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, এই 3টি উপন্যাস। তৃতীয়ত, বৃহত্তর সমস্যামূলক উপন্যাস। এই শ্রেণীর উপন্যাসগুলির মধ্যে পড়ে গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, এই উপন্যাসগুলি। চতুর্থত, মিস্টিক ও রোম্যান্টিক উপন্যাস। এই শ্রেণীর উপন্যাসের মধ্যে পড়ে চতুরঙ্গ, শেষের কবিতা, 2 বোন এবং সর্বশেষ উপন্যাস মালঞ্চ। এখন আমরা তার এই শ্রেণী ধরে ধরে উপন্যাসগুলি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। প্রথমে আমরা আসব ইতিহাস আশ্রিত উপন্যাস সম্পর্কে। রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস হল বউ ঠাকুরানীর হাট, যার সাল তারিখ 1883 খ্রিস্টাব্দ। এখানে রাজা প্রতাপাদিত্যের কাহিনী বর্ণিত হয়েছে। তবে কাহিনীর বেশিরভাগটাই ইতিহাস বহির্ভূত বলা যেতে পারে।
ইতিহাসাশ্রিত দ্বিতীয় উপন্যাস রাজস্বী। এখানে ত্রিপুরার রাজবংশের কাহিনী বেশ জায়গা করে নিয়েছে। এক কথায় ত্রিপুরার রাজবংশের কাহিনী অবলম্বনে এই রাজস্বী উপন্যাসটি লেখা। এখানে কল্পনার বৈচিত্র্য থাকলেও ইতিহাসকে তিনি খুব একটা অতিক্রম করে যেতে পারেননি, ছাপিয়ে যেতে পারেননি। মূলত বাৎসল্য রসের উদয় এবং মানব ধর্মের মহিমা এখানে বেশ সুন্দরভাবে সমন্বিত হয়েছে বলা যায়। এরপরে আমরা আসব দ্বন্দ্বমূলক উপন্যাস সম্পর্কে। বাংলা সাহিত্যে রবি ঠাকুরের রচিত যুগান্তকারী উপন্যাস হল চোখের বালি। এই উপন্যাসে মন বিশ্লেষণের সাহায্যে মানব চরিত্র রূপায়ণের একটা কাজ আমরা লক্ষ্য করি। এই শ্রেণীর পরবর্তী উপন্যাস অর্থাৎ দ্বন্দ্বমূলক উপন্যাসের পরবর্তী উপন্যাস হল নৌকাডুবি। এই উপন্যাসে কাহিনী চরিত্রে বিশেষ কোনো নতুনত্ব চোখে পড়ে না, তবে উপন্যাসটি বেশ অনেকাংশে রোমান্স ধর্মী হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের জটিল মনস্তাত্ত্বিক উপন্যাস হল যোগাযোগ। এখানে মধুসূদন ও কুমুদিনীর বিড়ম্বিত জীবনের অশান্তি ও তার পরিণাম যোগাযোগ উপন্যাসের মুখ্য বিষয়বস্তু। এরপরে আমরা আসব বৃহত্তর সমস্যামূলক উপন্যাস সম্পর্কে আলোচনায়। এই বৃহত্তর সমস্যামূলক উপন্যাসের মধ্যে পড়ে গোরা, ঘরে বাইরে এবং 4 অধ্যায়। রবীন্দ্রনাথের সমগ্র আধুনিক ভারতীয় সাহিত্যে এক যুগান্তকারী উপন্যাস হল গোরা। এই উপন্যাসটিতে একটা জাতির মানসিক সংকটের কাহিনী বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। অন্যদিকে স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রবীন্দ্রনাথ ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসে স্বদেশিকতার নাম করে উন্মত্ততাকে প্রশ্রয় দেওয়া রবীন্দ্রনাথের মনকে তিক্ত করে তুলেছিল, বেদনাহত করে তুলেছিল। এরপর রবীন্দ্রনাথ লেখেন 4 অধ্যায় নামক উপন্যাসটি। আগ্রাসী জাতীয়তাবাদ ও সন্ত্রাসবাদের কবলে পড়ে নরনারীর আপন স্বরূপ কিভাবে বিপর্যস্ত হয় তারই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। অহিন্দ্র ও এলার ব্যর্থতার কথা 4টি অধ্যায়ে বর্ণিত হয়েছে এখানে। এরপরে আমরা আসব মিস্টিক ও রোম্যান্টিক উপন্যাস সম্পর্কে। মিস্টিক ও রোম্যান্টিক উপন্যাসগুলি হল চতুরঙ্গ, শেষের কবিতা, 2 বোন এবং মালঞ্চ। চতুরঙ্গ উপন্যাসে আমরা রবীন্দ্রনাথের উপন্যাস ভাবনার ক্ষেত্রে নবীনত্বের সন্ধান পাই। এখানে শচীশ ও দামিনীর বিচিত্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েনের আভাস
ইঙ্গিত দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের শেষ জীবনে রচিত একটা কাব্যধর্মী রোমাঞ্চ আশ্রিত উপন্যাস হল শেষের কবিতা। গোটা উপন্যাস জগতে এক বিচিত্র বিস্ময় বলা যেতে পারে শেষের কবিতাকে। অমিত লাবণ্যের প্রেমের আখ্যান এবং এই প্রেমকে কেন্দ্র করে নানা জটিলতা, বিস্ময় এই শেষের কবিতা উপন্যাসটিতে ফুটে উঠেছে। নারী দুই রূপে পুরুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, প্রিয়া রূপে ও জননী রূপে, মূলত এই বিষয়কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ তার দুই বোন উপন্যাসটি রচনা করেছিলেন। এই দুই বোন উপন্যাসে দেখানো হয়েছে নারীর দুটি রূপ, নারী প্রিয়া রূপে অর্থাৎ প্রেমিকা রূপে এবং জননী রূপে পুরুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, মূলত সেটাই দুই বোন উপন্যাসে দেখানো হয়েছে। এই সমস্যার আরো একটু ভিন্ন রূপ প্রকাশিত হয়েছে মালঞ্চ নামক উপন্যাসটিতে। এখানে নীরজা, সরলা ও আদিত্যের জীবন অঙ্কন হয়েছে মূলত ওই নারী কেন্দ্রিক সমস্যাকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথ মূলত কবি ছিলেন। উপন্যাস রচনায় ঔপন্যাসিকের যে ধরনের বাস্তব দৃষ্টি ও বিশ্লেষণ কুশলতা থাকা প্রয়োজন, কবি হওয়ার কারণে, বিশ্বকবি হওয়ার কারণে উপন্যাসে তুলনামূলকভাবে সেটা কম দেখা যায়। তবে কিছু কিছু উপন্যাসে নরনারীর মানস বিশ্লেষণে তিনি বিস্ময়কর কৃতিত্ব দেখিয়েছেন, একথা স্বীকার করতেই হবে। এরপরে আমরা আসব রবীন্দ্রনাথের ছোট গল্প কেন্দ্রিক আলোচনায়। রবীন্দ্রনাথের যে বিশাল ছোট গল্প রচনা করেছিলেন, সেই ছোট গল্প সমূহকে আমরা মূলত 7টি পর্বে ভাগ করে বা কয়েকটি পর্বে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। রবীন্দ্রনাথের এই ছোট গল্পগুলির ভিত্তি মূলত বলা যেতে পারে তিনি তার বংশের জমিদারি কাজ রক্ষার জন্য শিলাইদহ, সাজাদপুর, পাতিসরে নিয়মিত পদ্মার বুকের উপর দিয়ে বোটে করে নিয়ত যেতেন এবং এই জমিদারি কাজ দেখাশোনার জন্য পদ্মার উপর দিয়ে বোটে করে যাওয়ার পথে এবং জমিদারির দেখাশুনো প্রসঙ্গে সেখানে অবস্থানকালে যে মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, নানা জীবজন্তুর সঙ্গে যে নিবিড় পরিচয় ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, মূলত সেগুলি তার অসংখ্য ছোট গল্পের বীজ বলা যেতে পারে। সেখান থেকে মূলত তার ছোট গল্পগুলির জন্ম হয়েছিল বলা যেতে পারে। যাই হোক, তার এই অসংখ্য ছোট গল্পগুলিকে আমরা কয়েকটা পর্বে ভাগ করে আলোচনা করলে মনে হয় তোমাদের সুবিধা হবে। প্রথমে বলবো সূচনা পর্ব। এই সূচনা পর্বে মূলত দুটি গল্প আমরা দেখতে পাই। একটা হলো ঘাটের কথা
আর একটা হলো রাজপথের কথা। ঘাটের কথায় আছে প্রাচীন এক ভাঙা ঘাটের রূপকে মানুষের জীবনের সুখ দুঃখের কাহিনী। আর রাজপথের কথা গল্পটিতে আছে পথিক মানুষের পথ চলার ইতিহাস। এই গল্প দুটিতে কবির অনুভব ও গল্পকারের জীবনমুখী দৃষ্টি সমন্বিত হয়ে ছোট গল্প দুটি বাণী রূপ পেয়েছে বলা যায়। এই ঘাটের কথা এবং রাজপথের কথা গল্প দুটি আত্মকথন রীতিতে রচিত। গল্প দুটি লিরিক ব্যঞ্জনায় বেশ মধুর হয়ে উঠেছে বলা যায়। এরপরে আমরা হিতবাদী পর্ব সম্পর্কে আলোচনা করব। মূলত হিতবাদী পত্রিকাকে কেন্দ্র করে এই পর্বের ছোট গল্পগুলি প্রকাশ পেয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প হল দেনা পাওনা, তারা প্রসন্নের কীর্তি, মাস্টার মশাই, ব্যবধান, গিন্নি প্রভৃতি। পদ্মার বুকে ভাসমান অবস্থায় রবীন্দ্রনাথ গ্রাম বাংলার মানব জীবনের যে ছবি দেখেছিলেন, পোস্টমাস্টার গল্পে তারই সার্থক প্রকাশ আমরা দেখি। আর দেনা পাওনা গল্পটি বাংলার বধূ নির্যাতন ও পণপ্রথা সম্পর্কিত নিষ্ঠুর বেদনার করুণ কাহিনীর নিপুণ চিত্রায়ন বলা যেতে পারে। এই গল্পগুলির মধ্যে জীবনের নানা অসঙ্গতি, বিশ্বাস, সংস্কার প্রভৃতি চিত্র দেখা যায়। এই গল্পগুলিতে ছোট গল্পের আঙ্গিক সম্পর্কে, গঠন সম্বন্ধে রবীন্দ্রনাথের একটা স্বচ্ছ ধারণা খুব সহজেই আমাদের চোখে পড়ে। এরপরে সাধনা এবং ভারতী পত্রিকাকে কেন্দ্র করে একটা পর্ব গড়ে উঠেছিল, যাকে প্রখ্যাত সমালোচক, অধ্যাপক, গবেষক তপব্রত ঘোষ বলছেন সাধনা ভারতী পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল সম্পত্তি সমর্পণ, খোকাবাবুর প্রত্যাবর্তন প্রভৃতি। এই সমস্ত গল্পে পল্লী জীবনের সুখ দুঃখের ছবিকে প্রকাশ করেছেন। আবার এই পর্বের দলিয়া গল্পটি ইতিহাসের পটভূমিতে রচিত, তবে এখানে মধুর প্রেমের কথাও আমরা লক্ষ্য করি। ভারতী পত্রিকায় প্রকাশিত দুরাশা গল্পের পটভূমিও ঐতিহাসিক। এছাড়াও এই পর্বে এক রাত্রি, কাবুলিওয়ালা, খোদিত পাষাণ, মেঘরৌদ্র, শাস্তি, মহামায়া প্রভৃতি ছোট গল্প আমরা দেখতে পাই। এই সমস্ত ছোট গল্পগুলিতে ছোট প্রাণের ছোট ছোট ব্যথা বেদনার নিটোল কাহিনী রয়েছে বলা যায়। বাংলার সজল স্নিগ্ধ প্রকৃতি যেন গল্পগুলির প্রেক্ষাপট রচনা করেছে। সমাজ জীবনের বাস্তব ছবি এই পর্বের গল্পগুলিতে উকি দিয়েছে বলা যায়। এরপরে আমরা আসব সন্ধি পর্ব। 1903 সাল থেকে বেশ কিছুদিন রবীন্দ্রনাথের যে গল্প লেখার একটা স্রোত বইছিল, সেই স্রোতের একটা মন্দা ভাব দেখা যায়। আর এর কারণ, এই সময় তিনি উপন্যাস লেখায় নিজেকে মনোনিবেশ করেন। তাই এই পর্বের কয়েকটি উল্লেখযোগ্য গল্প হল নষ্টনীড়, গুপ্তধন, মাস্টার মশাই, পণ রক্ষা প্রভৃতি। এই গল্পগুলিতে ঘটনার ঘনঘটা ও অতিরিক্ত চরিত্র থাকলেও ভাবের একমুখীনতায়
গল্পগুলির প্রধান বিষয়বস্তু বলা যেতে পারে। তবে এই মাস্টার মশাই, পণরক্ষা, নষ্টনীড়, গুপ্তধন, এই গল্পগুলিতে আয়তনের দিক থেকে উপন্যাসের মতো হলেও সংযত প্রকাশে ছোট গল্পের সীমায় রচনাগুলি দাঁড়িয়ে আছে। এরপরে আমরা আসবো সবুজপত্র পর্বে। সবুজপত্র পত্রিকায় এই পর্বের বৈশিষ্ট্যগুলি, এই পর্বের ছোট গল্পগুলি প্রকাশ পেয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল হালদার গোষ্ঠী, হৈমন্তী, বোষ্টমী, অপরিচিতা, পয়লা নম্বর প্রভৃতি অসাধারণ অসাধারণ সব ছোট গল্প। মূলত কল্পনা ও অনুভূতি এই সমস্ত গল্পগুলিতে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। তাছাড়া নারীর ব্যক্তিত্বের মূল্যায়নে গল্পগুলি বেশ তাৎপর্যপূর্ণ। এরপরে আমরা আসব লিপিকা পর্ব সম্পর্কে। এই লিপিকা পর্বের উল্লেখযোগ্য সব গল্প হল আষাঢ়ী গল্প, জয় পরাজয়, অসম্ভব কথা প্রভৃতি। এই সমস্ত গল্প, বিশেষ করে আষাঢ়ী গল্প, জয় পরাজয়, অসম্ভব কথা, অনেকটা কবিতার আকারে লেখা। সেজন্য অনেকে এই সমস্ত গল্পগুলিকে গদ্য কবিতা বলতে চেয়েছেন। এই গল্পগুলির একটা অন্যতম বৈশিষ্ট্য হল গল্পগুলি বেশ ক্ষুদ্রায়তন, তবে তাৎপর্যে ক্ষুদ্র নয়। গল্পগুলির অভ্যন্তরে বা ভিতরে একটা বৃহৎ জীবন উপলব্ধির ব্যঞ্জনা আমরা লক্ষ্য করি। রবীন্দ্র জীবনের অন্তজীবনের অর্থাৎ শেষ পর্ব হলো অন্তপর্ব। এই অন্তপর্বের উজ্জ্বল ফসল হলো তিন সঙ্গী। রবিবার, শেষ কথা ও ল্যাবরেটরি, এই তিনটি উল্লেখযোগ্য গল্পকে একসঙ্গে তিন সঙ্গী বলা হয়ে থাকে। রবিবার গল্পটির বিষয় একটি মনোরম প্রেম কাহিনী। শেষ কথা গল্পে অচিরার অন্ধ আকর্ষণে নবীন মাধবের মুক্তির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে। আর শেষ অর্থাৎ ল্যাবরেটরি গল্পে নন্দকিশোরের বিজ্ঞান যজ্ঞের বিচিত্র কাহিনী এখানে প্রকাশ পেয়েছে। এই গল্পগুলিতে তীক্ষ্ণ ঝলসিত বিদ্যুতের মতোই দীপ্ত ধারালো ভাষা আমরা লক্ষ্য করি, যাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন স্ট্রিম লাইন। আধুনিকতার অন্তরালে রবীন্দ্র মনোধর্মের সনাতনী ঐতিহ্য এই অন্তপর্বের গল্পগুলিতে ছায়া ফেলেছে বলা যায়। যাই হোক, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিতে কতকগুলি বৈশিষ্ট্য ধরা পড়ে, যেমন নাতিদীর্ঘ আয়তন, স্বল্প সংখ্যক চরিত্র এবং অতর্কিত সমাপ্তি রবীন্দ্রনাথের এই সমস্ত ছোট গল্পের একেবারে সাধারণ বৈশিষ্ট্য। তার প্রথম দিকের গল্পগুলিতে আমরা দেখেছি আনন্দ বেদনার নিবিড় অনুভূতিতে আত্মস্থ ভাবধর্মী রূপায়ণ। রবীন্দ্রনাথের অন্তপর্বের অর্থাৎ শেষ পর্বের গল্পগুলি শিল্পরূপের বিচারে বেশ অধিক পরিমাণে পরিণত, কিন্তু প্রথম পর্বের গল্পগুলি ব্যঞ্জনায় বেশি গভীর। রবীন্দ্রনাথের
ছোট গল্পের অতর্কিত সমাপ্তি অর্থাৎ হঠাৎ শেষ হয়ে যাওয়া আমাদেরকে, পাঠকদেরকে যেন অপ্রস্তুত করে দেয়, ঝাঁকুনি দেয় অনেকটা। প্রথম পর্বের গল্পগুলিতে হৃদয়াবেগ বেশ বেশি, কিন্তু পরবর্তী গল্পগুলিতে, শেষের গল্পগুলি অনেকটা মনন নির্ভর। রবীন্দ্রনাথের বেশ কিছু অতিপ্রাকৃত রসাশ্রিত গল্প আমরা দেখি। বাংলা সাহিত্যে এই গল্পগুলি একটা স্বতন্ত্র স্থান অধিকার করে নিয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্পের এইসব বৈশিষ্ট্য আমাদেরকে মনে করায় বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা ছোট গল্পের শিল্পী আন্তন চেখভকে। এই আন্তন চেখভের সূক্ষ্ম কাজ রুচিশীল পাঠকের অনুভূতি প্রবণতাকে স্পর্শ করে। এখানেই তার সঙ্গে রবীন্দ্রনাথের মিল। সাধারণ দুঃখ, তুচ্ছ ঘটনা, ক্ষণমুহূর্তের বেদনাও যে সার্থক জনপ্রিয় সব ছোট গল্পের বিষয় হতে পারে, এ সত্য আমরা দেখেছি চেখভের গল্পে। আমাদের রবীন্দ্রনাথের মধ্যেও আমরা ওই সব বৈশিষ্ট্য লক্ষ্য করি। আর এ কারণেই এখানেই শ্রেষ্ঠ বাংলা ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক পরিচয়। যাই হোক, ছোট গল্প এবং উপন্যাস মিলিয়ে রবীন্দ্রনাথ যে এক বাংলা কথা সাহিত্যের এক অদ্বিতীয় শিল্পী, এ কথা মনে হয় স্বীকার করে নিতে আমাদের আর অসুবিধা হয় না। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।